নমস্কার। শুরু করছি অমর কথাশিল্পী শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের উপন্যাস দত্তা। উপন্যাসটি আমি ধারাবাহিকভাবে পাঠ করছি। আজ শেষ পর্ব। বিলাসীর দুই চক্ষু প্রদীপ্ত হইয়া উঠিল, কিন্তু তাহার কণ্ঠস্বরে লেশমাত্র উচ্ছ্বাস বা উগ্রতা প্রকাশ পাইল না। শুধু শান্ত স্থির স্বরে জবাব দিল, না, তোমার বিষয়ের উপর আমার লেশমাত্র লোভ নেই। সমস্ত কক্ষটা নিস্তব্ধ হইয়া রহিল এবং এই নীরবতার ভিতর দিয়ে এতক্ষণে একই সঙ্গে সকলের যেন সমস্ত ব্যাপারটার কদর্য কুৎসিতা চোখে পড়িয়া গেল। এ যেন হাটের মধ্যে একটা বেচা কেনার পণ্য লইয়া দুই পক্ষে তীব্র কঠোর দরদস্তুর চলিতেছিল, যাহাতে লজ্জা, শরম, শ্রী, শোভার কিছুমাত্র অবকাশ ছিল না। শুধু দুটা মানুষ এক উলঙ্গ স্বার্থের দুই দিকে দৃঢ় মুষ্টিতে চাপিয়ে পরস্পরের কাছে ছিনাইয়া লইবার জন্য প্রাণপণে টানাছেঁড়া করিতেছিল। রাসবিহারী তাহার বহু ক্লেশার্জিত পরিণত বয়সের প্রশান্ত গাম্ভীর্য বিসর্জন দিয়ে যেভাবে একটা ইতরের মতো গণ্ডগোল চেঁচামেচি করিতেছিলেন, বিলাসের ভাষা বিজয়ও নিজের একান্ত লজ্জাহীন প্রগল্ভতায় মর্মে মরিয়া গেল। বিপদ যত গুরুতরই হোক, কোন ভদ্র মহিলাই যে এতদূর আত্মবিস্মৃত হইয়া আপনার চরিত্রকে মীমাংসার বিষয়ীভূত করিয়া পুরুষের সহিত এমন করিয়া মর্যাদাহীন বাদ বিতণ্ডায় প্রবৃত্ত হইতে পারে, ক্ষণকালের জন্য এ যেন একটা অসম্ভব ব্যাপার বলিয়া তাহার বোধ হইল। মনে হইল দাম্পত্য জীবনের যত কিছু মাধুর্য, যত কিছু পবিত্রতা আছে, সমস্তই যেন তাহার জন্য একেবারে উদ্ঘাটিত হইয়া ধুলাই লুটাইয়া পড়িল। ঘরের নিবিড় নিস্তব্ধতা ভঙ্গ করিয়া বিলাসী আবার কথা কহিল, বলিল, বিজয়া, বাবা যাই করুন, যাই বলুন, আমরা তাকে বুঝতে পারি না পারি, কিন্তু এই কথাটা আমাদের কোনো মতে বিস্তৃত হওয়া উচিত নয়। তিনি ব্রহ্মপদে আত্মসমর্পণ করেছেন। যিনি ব্রহ্মপদে আত্মসমর্পণ করেছেন তিনি কখনো অন্যায় করতে পারেন না। আমি বলছি তোমাকে ছাড়া তোমার বিষয় সম্পত্তির প্রতি আমাদের লেশমাত্র স্পৃহা নাই। বিজয়া তাহার পাংশু মুখ ও মলিন চোখ দুটি বিলাসীর মুখের উপর ক্ষণকাল স্থাপিত করিয়া জিজ্ঞাসা করিল, সত্যি বলছেন? বিলাস অগ্রসর হইয়া আসি বিজয়ার ডান হাতখানি নিজের হাতের মধ্যে টানিয়া লইয়া কহিল, আমার মধ্যে যদি কোনো সত্য থাকে বিজয়া, আজ তাহলে আমি তোমাদের কাছে সত্য কথাই বলছি। শুধু মুহূর্তকাল উভয় এইভাবে দাঁড়াইয়া থাকিয়া বিজয়া আস্তে আস্তে নিজের হাতখানি মুক্ত করিয়া লইয়া টেবিলের কাছে আসিয়া কলম তুলিয়া লইল। পলকের জন্য হয়তো একবার দ্বিধা করিল, হয়তো করিল না, কিছুই হয়তো করিল না, কিছুই নিশ্চয় করিয়া বলা যায় না। কিন্তু পরক্ষণে বড় বড় অক্ষরে নিজের নাম সই করিয়া দিয়ে কাগজখানি রাসবিহারীর হাতে আনিয়ে দিয়ে কহিল, এই নিন। রাসবিহারী দলিলখানি ভাঁজ করিয়া পকেটে রাখিলেন এবং উঠিয়া দাঁড়াইয়া বনমালীর শোকে অনেক অশ্রু ব্যয় করিয়া এবং নিরাকার পরম ব্রহ্মের অসীম করুণার বিস্তর গুণগান করিয়া রাত্রি হইতেছে বলিয়া প্রস্থান করিলেন। পিতৃদেব চলিয়া গেলে বিলাস আরেকবার গম্ভীর এবং কাঠের মতো শক্ত হইয়া দাঁড়াইয়া বলিল, আমি জানি আমাকে তুমি ভালোবাসো না, কিন্তু সাধারণ লোকের মতো আমিও যদি সেই ভালোবাসাকেই ঊর্ধ্বে স্থান দিতাম, তাহলে আজ মুক্ত কণ্ঠে বলে যেতাম, বিজয়া, তুমি যাকে ভালোবেসেছ তাকেই বরণ করো।
আমার মধ্যে সে শক্তি, সে উদারতা, সে ত্যাগ আছে। বাবার কাছে আমি আজীবন মিথ্যা শিক্ষা পেয়ে আসিনি। মুহূর্তকাল স্তব্ধ থাকিয়া পুনশ্চ কহিতে লাগিল, কিন্তু একটা সকাম রূপ তৃষ্ণা, যাকে ভালোবাসা বলে মানুষ ভুল করে, সেই কি ব্রাহ্ম কুমারীর বিবাহের চরম লক্ষ্য? না, তা কিছুতেই নয়, কিছুতেই হতে পারে না। এই বিরাট উদ্দেশ্য সত্য, মুক্তি, পরম ব্রহ্মপদে যুক্ত আত্মার একান্ত আত্মসমর্পণ। আমি বলছি তোমাকে, একদিন আমার কাছে এ সত্য তুমি বুঝবে। এই নরেন যখন আসেনি, তখনকার কথাগুলো একবার স্মরণ করো দেখি বিজয়। কি একটা বলিবার জন্য বিজয় মুখ তুলিল, কিন্তু তাহার ওষ্ঠাধর কাঁপিয়ে উঠিয়ে প্রবল বাষ্পোচ্ছ্বাসে বাগরোধ হইয়া গেল। মুখ দিয়ে কোনো কথাই বাহির হইল না। সে শুধু কেবল হাত দুটি কপালে তুলিয়া একটি নমস্কার করিয়া পাশের দরজা দিয়ে দ্রুত বেগে পলায়ন করিল। নিদারুণ সংশয়ের বেড়া আগুনের মধ্যে বিজয়ের চিত্ত যে কতদূর পীড়িত এবং উদ্ভ্রান্ত হইয়া উঠিয়াছিল, তাহা আপনাকে চূড়ান্তভাবে সমর্পণ করিয়া না দেওয়া পর্যন্ত সে ঠিক মতো বুঝিতে পারে নাই। আজ সকালে ঘুম ভাঙিয়াই বুঝিল তাহার মন খুব শান্ত হইয়া গেছে, কারণ মনের মধ্যে চাঞ্চল্যের আভাসটুকু খুঁজিয়া পাইল না। বাহিরে চাহিতে মনে হইল সমস্ত আকাশটা যেন শ্রাবণ প্রভাতের মতো ধূসর মেঘের ভারে পৃথিবীর উপর হুমড়ি খাইয়া পড়িয়াছে। এমনি দিনে শয্যা ত্যাগ করা না করা তাহার সমান বলিয়া বোধ হইল, এবং কেন যে অন্যান্য দিন সকালে ঘুম ভাঙিতে সামান্য বেড়া হইল অন্তঃকরণ ব্যথিত লজ্জিত হইয়া উঠিত, মনে হইত অনেক সময় নষ্ট হইয়া গেছে। আজ তাহা ভাবিয়াই পাইল না। তাহার এমন কি কাজ আছে যে 2-1 ঘন্টা বিছানায় পড়িয়া থাকিলে চলে না? বাটিতে দাস দাসী ভরা বৃহৎ জমিদারি সুশৃঙ্খলায় চলিতেছে। তাহার সমস্ত ভবিষ্যৎ জীবন যদি এমনি আরামে, এমনি শান্তিতে কাটিয়ে যায়, তো তার চেয়ে আর ভালো জিনিস কি আছে? জানালা দিয়ে চাহিয়া দেখিল গাছতলার সবুজ রংটা পর্যন্ত আজকে একরকম বদলাইয়া গিয়ে তাহার পাতাগুলো পর্যন্ত স্থির গম্ভীর হইয়া উঠিয়াছে। কলহ, বিবাদ, তর্ক বিতর্ক, অশান্তি, উপদ্রব বিশ্ব ব্রহ্মাণ্ডে কোথাও আর কিছু নাই। একটা রাত্রির মধ্যেই সমস্ত যেন একেবারে মুনি ঋষির তপবন হইয়া উঠিয়াছে। হৃদয় জোড়া এই চরম অবসাদকে শান্তি কল্পনা করিয়া বিজয়া পক্ষাঘাতগ্রস্তের মতো হয়তো আরো বহুক্ষণ বিছানায় পড়িয়া থাকিতে পারিত, কিন্তু পরেশের মা আসিয়া দ্বার প্রান্ত হইতে শান্তি ভঙ্গ করিয়া দিল। যে লোক প্রত্যুষেই শয্যা ত্যাগ করে, তাহার পক্ষে এতখানি বেলায় সে উৎকণ্ঠিত চিত্তে বারংবার ডাকাডাকি করিয়া কপাট খোলাইয়া তবে ছাড়িল। হাত মুখ ধুইয়া কাপড় ছাড়িয়ে প্রস্তুত হইয়া বিজয় নিচে নামিতেছিল, শুনিল বাহিরে রাসবিহারী আজ স্বয়ং আসিয়া জন্মযুদ্ধের কার্যের তত্ত্বাবধান করিতেছেন। মাত্র 2টি দিন আর বাকি। এইটুকু সময় সমস্ত বাড়িটাকে মাজিয়া ঘষিয়া একেবারে নূতন করিয়া তুলিতে হইবে। বিজয় একটু পূর্বেই ভাবিয়াছিল গতরাত্রে যে দুরূহ সমস্যার শেষ এবং চরম নিষ্পত্তি হইয়া গিয়েছে, কোনো কারণে কাহারও দ্বারা যাহার অন্যথা ঘটিতে পারে না, তাহার ন্যায় অন্যায় ভালো মন্দ লইয়া আজ সে মনে মনে কখনো বিতর্ক করিবে না। তাহা মঙ্গলময়ের ইচ্ছায় মঙ্গলের জন্যই হইয়াছে, এ বিশ্বাসে সন্দেহের ছায়াটুকু আর পড়িতে দিবে না। কিন্তু সহসা দেখিতে পাইল তাহা সম্ভব নয়। রাসবিহারী নিচে আছেন, নামিলেই মুখোমুখি সাক্ষাৎ হইয়া যাইবে, ইহা মনে করিতেই তাহার সর্বাঙ্গ বিমুখ হইয়া
আপনি সিঁড়ি হইতে ফিরিয়া আসিল। বহুক্ষণ ধরিয়া বারান্দায় পায়চারি করিয়াও যখন সময় কাটিতে চাহিল না, তখন অকস্মাৎ তাহার বাল্যবন্ধুদের কথা মনে পড়িল। বহুকাল কাহার সহিত দেখা সাক্ষাৎ নাই, চিঠিপত্র বন্ধ ছিল। আজ তাহাদিগকেই স্মরণ করিয়া সে কয়েকখানা পত্র লিখিবার জন্য তাহার পরিবার ঘরে আসিয়া প্রবেশ করিল। মনের মধ্যে তাহার কত না বেদনা সঞ্চিত হইয়াছিল। চিঠির মধ্য দিয়ে তাহাদিগকে মুক্তি দিতে গিয়ে সে দেখিতে দেখিতে একেবারে মগ্ন হইয়া গেল। কেমন করিয়া যে সময় কাটিল, কত যে অশ্রু ঝরিয়া পড়িল, তাহার কিছুই খেয়াল ছিল না। এমনি সময় পরেশের মা দ্বারের কাছে আসিয়া কহিল, বেলা যে 1টা বেজে গেল দিদিমণি, খাবে না? ঘড়ির প্রতি চাহিয়া পুনশ্চ লেখায় মনোসংযোগ করিতে যাইতেছিল। পরেশের মা সলজ্জ মৃদুকণ্ঠে কহিল, ও মা, ডাক্তারবাবু আসছেন যে, বলিয়ে তাড়াতাড়ি সরিয়ে গেল। বিজয় চমকিয়ে মুখ ফিরাইয়া দেখিল, ঠিক সোজা বারান্দার অপর প্রান্তে পরেশের পিছনে নরেন্দ্র আসিতেছে। ইতিপূর্বে আরো কয়েকবার সে উপরে আসিলেও নিজের ইচ্ছায় এমন বিনা সংবাদে উঠিয়া আসিতে পারে, ইহা বিজয়া ভাবিতেও পারিত না। তাহার মুখ শুষ্ক, বড় বড় রুক্ষ চুল এলোমেলো। কিন্তু সে ঘরে পা দিয়েই যখন বলিয়া উঠিল, সেদিন আমাকে চিনতে চাননি কেন বলুন তো, বলিয়া একটা চৌকি অধিকার করিয়া বসিল, তখন তাহার মুখে, তাহার কণ্ঠস্বরে, তাহার সর্বদেহে হৃদয় ভারাক্রান্ত ক্লান্তি এমন করিয়াই আত্মপ্রকাশ করিল যে বিজয় জবাব দিবে কি দুর্বিষহ বেদনায় একেবারে চমকিয়া গেল। উৎকণ্ঠিত ব্যগ্রতায় উঠিয়া দাঁড়াইয়া জিজ্ঞাসা করিল, আপনার কি হয়েছে নরেনবাবু? কোনো অসুখ করেনি তো? নরেন ঘাড় নাড়িয়া কহিল, না, সেরে গেছে। হয়েও ছিল সামান্য একটু জ্বর, কিন্তু তাতেই হঠাৎ এমন দুর্বল করে ফেলেছিল যে আগে আসতে পারেনি। কিন্তু সেদিন দোষটা কি করেছিলাম আজ বলুন তো? পরেশ দাঁড়াইয়াছিল। বিজয়া তাহাকে কহিল, তোর মাকে শিগগির কিছু খাবার আনতে বলগে যা পরেশ। নরেনকে কহিল, সকাল থেকে কিছু খাওয়া হয়নি বোধ করি। না, কিন্তু তার জন্য আমি ব্যস্ত হইনি। কিন্তু আমি ব্যস্ত হয়েছি বলিয়া বিজয়া পরেশের পিছু পিছু নিজেও নিচে চলিয়া গেল। খানিক পরে সে খাবারের থালার উপর এক বাটি গরম দুধ লইয়া নিজেই উপস্থিত হইল এবং নিঃশব্দে অতিথির সম্মুখে ধরিয়ে দিল। আহারে মন দিয়ে নরেন সহাস্যে কহিল, আপনি একটি অদ্ভুত লোক। পরের বাড়িতে চিনতেও চান না এবং নিজের বাড়িতে এত বেশি চেনেন যে সে এক আশ্চর্য ব্যাপার। সেদিনের কাণ্ড দেখে ভাবলুম, খবর দিলে হয়তো দেখাই করবেন না, তাই বিনা সংবাদেই পরেশের সঙ্গে এসে আপনাকে ধরেছি। এখন দেখছি তাতে ঠকিনি। বিজয় কোনো কথা কহিল না। নরেন্দ্র নিজেও একটু মৌন থাকিয়ে বলিতে লাগিল, এই সামান্য জ্বর, কিন্তু এত নির্জীব করে ফেলেছে যে আমি আপনি আশ্চর্য হয়ে গেছি। আপনাদের সঙ্গে আমার শীঘ্র দেখা হবার সম্ভাবনা থাকলে আজ হয়তো আসতাম না। এই পত্র আসতে আমার সত্যি ভারী কষ্ট হয়েছে। বিজয় তেমনি নিঃশব্দে রহিল। বোধ করি সে কথাটা ঠিক বুঝিতেও পারিল না। নরেন দুধের পাটিটা নিঃশেষ করি রাখিয়ে দিয়ে কহিল, আপনারা বোধ করি শোনেননি যে আমি এখানকার চাকরি ছেড়ে দিয়েছি। আমার আজকে তাড়াতাড়ি আসবার এও একটা কারণ। বলিয়া পকেট হইতে একখানা লাল রঙের চিঠির কাগজ বাহির করিয়া কহিল,
আপনার বিবাহের নিমন্ত্রণ পত্র আমি পেয়েছি, কিন্তু দেখে যাবার সৌভাগ্য আমার হবে না। সেই দিন সকালেই আমাদের জাহাজ করাচি থেকে ছাড়বে। বিজয় ভীত হইয়া বলিল, করাচি থেকে? আপনি কোথায় যাচ্ছেন? নরেন কহিল, সাউথ আফ্রিকায়। পশ্চিমে একটা জোগাড় হয়েছিল বটে, কিন্তু চাকরি যখন করতেই হবে তখন বড় দেখে করাই ভালো। আমার পক্ষে পাঞ্জাব যা, কেপ কলোনিও তাই। কি বলেন? হয়তো আমাদের আর কখনো দেখাই হবে না। শেষের কথাগুলো বোধ করি বিজয়ের কানেও গেল না। সে অত্যন্ত উদ্বিগ্ন কণ্ঠে প্রশ্নের উপর প্রশ্ন করিতে লাগিল, নলিনী কি রাজি হয়েছেন? হলেও বা আপনি এত শীঘ্র কি করে যেতে পারেন আমি তো বুঝতে পারিনি। তাকে সমস্ত খুলে বলেছেন কি? আর এত দূরেই বা তিনি কেমন করে মত দিলেন? নরেন হাসি মুখে বলিল, দাঁড়ান দাঁড়ান, এখনো কাউকে সমস্ত কথা বলা হয়নি বটে, কিন্তু কথাটা শেষ করিতে দিবার ধৈর্য বিজয়ের রহিল না। সে মাঝখানেই একেবারে আগুন হইয়া বলিয়া উঠিল, সে কোনো মতেই হতে পারে না। আপনারা কি আমাদের বাক্স বিছানার সমান মনে করেন যে ইচ্ছে থাক না থাক দড়ি দিয়ে বেঁধে গাড়িতে তুলে দিলেই সঙ্গে যেতে হবে? সে কিছুতেই হবে না। তার অমতে কোনো মতেই তাকে ততদূর নিয়ে যেতে পারবেন না। নরেনের মুখ মলিন হইয়া গেল। বিহ্বলের ন্যায় কিছুক্ষণ স্তব্ধভাবে থাকিয়ে বলিল, ব্যাপারটা কি আমাকে বুঝিয়ে বলুন তো। এখানে আসবার পূর্বেই দয়ালবাবুর সঙ্গে দেখা হয়েছিল। তিনিও শুনে হঠাৎ চমকে উঠে এইরকম কি একটা আপত্তি তুললেন, আমি বুঝতেই পারলাম না। এত লোকের মধ্যে নলিনীর মতামতের উপরেই বা আমার যাওয়া না যাওয়া কেন নির্ভর করে? আর তিনিই বা কিসের জন্য বাধা দেবেন? এসব যে ক্রমেই হেয়ালি হয়ে উঠছে। কথাটা কি আমাকে খুলে বলুন দেখি। বিজয় স্থির দৃষ্টিতে ক্ষণকাল তাহার মুখের প্রতি চাহিয়া থাকিয়া ধীরে ধীরে কহিল, তার সঙ্গে একটা বিবাহের প্রস্তাব কি আপনি করেননি? নরেন একেবারে যেন আকাশ হইতে পড়িল। কহিল, না, কোনোদিন নয়। বিজয়ের মুখের উপর সহসা এক ঝলক রক্ত ছুটিয়া আসিয়া সমস্ত মুখ আরক্ত করিয়া দিল, কিন্তু চক্ষের পলকে আপনাকে সংবরণ করিয়া কহিল, না করলেও কি করা উচিত ছিল না? আপনার মনোভাব তো কারো কাছে গোপন নেই। নরেন অনেকক্ষণ স্তম্ভিতের মতো বসিয়া থাকিয়া বলিল, এ অনিষ্ট কার দ্বারা হয়েছে আমি তাই শুধু ভাবছি। তার নিজের দ্বারা কদাচ ঘটেনি, কেননা তিনি প্রথম থেকেই জেনেছিলেন এ অসম্ভব অসম্ভব। কিন্তু বিজয় জিজ্ঞাসা করিল, অসম্ভব কেন? নরেন কহিল, সে থাক, তবে একটা কারণ এই যে আমি হিন্দু এবং তিনি ব্রাহ্ম সমাজের। তাছাড়া আমাদের জাতও এক নয়। বিজয় মলিন হইয়া কহিল, আপনি কি জাত মানেন? নরেন কহিল, মানি বই কি। হিন্দু সমাজে যে জাতিভেদ আছে, একের সঙ্গে অপরের বিবাহ হয় না, এ কি আপনিও মানেন না? বিজয় কহিল, মানি, কিন্তু ভালো বলে মানি নে। আপনি শিক্ষিত হয়ে একে ভালো বলে মানেন কি করে? নরেন হাসিতে লাগিল, কহিল, ডাক্তারের বুদ্ধিটা সাধারণত একটু ঘোলাটে ধরনের হয়, বিশেষ করে আমার মতো যারা মাইক্রোস্কোপের মধ্যে দিয়ে জীবাণুর মতো তুচ্ছ জিনিস নিয়েই কাল কাটায়। তাই এক্ষেত্রে আমাকে না হয় মাফ করেই নিন না। বিজয় বুঝিল নরেন্দ্র জাতিভেদের ভালো মন্দর প্রশ্নটা কৌশলে এড়াইয়া গেল, তাই রুষ্ট মুখে কহিল, আচ্ছা, অন্য জগতের কথা থাক, কিন্তু জাত যেখানে এক
সেখানেও কি শুধু আলাদা ধর্মমতের জন্যই বিবাহ অসম্ভব বলতে চান? আপনি কিসের হিন্দু? আপনি তো একঘরে। আপনার কাছেও কি কোনো ব্রাহ্মকুমারী বিবাহযোগ্য নয় মনে করেন? এত অহংকার আপনার কিসের জন্য? আর এই যদি সত্যিকার মত, তবে সে কথা গোড়াতে বলে দেননি কেন? বলিতে বলিতেই তাহার দুই চক্ষু অশ্রুপূর্ণ হইয়া গেল, এবং তাহাই লুকাইবার জন্য সে তাড়াতাড়ি মুখ ফিরাইয়া লইল। কিন্তু নরেন্দ্রের দৃষ্টিকে একেবারে ফাঁকি দিতে পারিল না। সে কিছু আশ্চর্য হইয়াই কহিল, কিন্তু এখন যা বলছেন এ তো আমার মত নয়। বিজয় মুখ না ফিরাইয়ে অবরুদ্ধ কণ্ঠে বলিল, নিশ্চয় এই আপনার সত্যিকার মত। নরেন্দ্র কহিল, না, আমাকে পরীক্ষা করলে টের পেতেন। এ আমার সত্যিকার কেন, মিথ্যেকার মতো নয়। নলিনীর কথা নিয়ে আপনি মিথ্যে কেন কষ্ট পাচ্ছেন? আমি জানি তার মন কোথায় বাঁধা আছে, এবং আমিও যে কেন পৃথিবীর আর এক প্রান্তে পালাচ্ছি সে তিনি ঠিক বুঝবেন। সুতরাং আমার যাওয়া নিয়ে আপনি নিরর্থক উদ্বিগ্ন হবেন না। কিন্তু এদেশে এত বড় নিষ্কর্মা দিন দরিদ্রের থাকা না থাকায় কিছুই ক্ষতিবৃদ্ধি হবে না। আমাকে যেতে বাধা দেবেন না। বিজয় আনত মুখে ক্ষণকাল নির্বাক থাকিয়ে ধীরে ধীরে বলিল, আপনি দিন দরিদ্র তো নয়, আপনার সমস্তই আছে। ইচ্ছে করলেই তো সমস্ত ফিরে নিতে পারেন। নরেন কহিল, ইচ্ছে করলেই পারিনে বটে, কিন্তু আপনি যে দিতে চেয়েছিলেন সে আমার মনে আছে এবং চিরদিন মনে থাকবে। কিন্তু দেখুন, নেবারও একটা অধিকার থাকা চাই, সেই অধিকার আমার নেই। বিজয় তেমনি অধমুখে থাকিয়ে প্রত্যুত্তর করিল, আছে বই কি, বিষয় আমার নয়, বাবার। নইলে সেদিন তার যথাসর্বস্ব দাবির কথা আপনি পরিহাস ছলেও মুখে আনতে পারতেন না। আমি হলে কিন্তু এখানেই থামতুম না। তিনি যা দিয়ে গেছেন সমস্ত জোর করে দখল করতুম, তার এক তিল ছেড়ে দিতুম না। নরেন কোনো কথা কহিল না। বিজয় আর কিছু না বলিয়া নত নেত্রে চুপ করিয়া বসিয়া রহিল। মিনিট দুই এমনি নীরবে কাটিবার পরে অকস্মাৎ একটা গভীর দীর্ঘশ্বাসের শব্দে চকিত হইয়া বিজয় মুখ তুলিতেই দেখিতে পাইল নরেনের সমস্ত চেহারাটা যেন কি একরকম হইয়া গেছে। দুজনের চোখাচোখি হইবা মাত্রই সে হঠাৎ বলিয়া উঠিল, নলিনী ঠিকই বুঝেছিল বিজয়া, কিন্তু আমি বিশ্বাস করিনি আমার মতো একটা অকেজো অপদার্থ লোককেও যে কারো কোনো প্রয়োজন হতে পারে এ আমি অসম্ভব বলে হেসে উড়িয়ে দিয়েছিলাম। কিন্তু সত্যিই যদি এই অসংগত খেয়াল তোমার হয়েছিল, শুধু একবার হুকুম করনি কেন? আমার পক্ষে এ স্বপ্ন দেখাও যে পাগলামি বিজয়া। আজ এতদিন পরে তাহার মুখে নিজের নাম শুনিয়া বিজয়ের আপাত মস্তক কাঁপিয়ে উঠিল। সে মুখের উপর সজোরে আঁচল চাপিয়া ধরিয়া উচ্ছ্বসিত রোদন সংবরণ করিতে লাগিল। নরেন পিছনে পদশব্দ শুনিয়া মুখ ফিরাইয়া দেখিল দয়াল ঘরে প্রবেশ করিতেছেন। দয়াল দ্বারের উপরে দাঁড়াইয়া এক মুহূর্ত নিঃশব্দে উভয়ের প্রতি দৃষ্টিপাত করিলেন। তারপরে ধীরে ধীরে বিজয়ের কাছে গিয়া তাহার শোভার একান্তে বসিয়া মাথার উপর ডান হাতটি রাখিয়া স্নিগ্ধ কণ্ঠে ডাকিলেন, মা। সে তাহার আগমন অনুভব করিয়াছিল এবং প্রাণপণে এই লজ্জাকর ক্রন্দন রোধ করিবার চেষ্টা করিতেছিল, কিন্তু এই করুণ সুরে মাতৃ সম্বোধনের ফল একেবারে বিপরীত হইল। কি জানি তাহার মৃত পিতাকে মনে পড়িয়ে ধৈর্যচ্যুতি ঘটিল কিনা। সে চক্ষের পলকে বৃদ্ধির দুই জানুর উপর উপুড় হইয়া পড়িয়া ক্রোড়ের মধ্যে মুখ গুঁজিয়া কাঁদিয়া ফেলিল।
দয়ালের চোখ দিয়ে জল গড়াইয়ে পড়িল। এই সংসারে একমাত্র তিনিই শুধু এই মর্মান্তিক রোদনের আগাগোড়া ইতিহাসটা জানিতেন। মাথার উপর ধীরে ধীরে হাত বুলাইতে বুলাইতে বলিতে লাগিলেন, শুধু আমার দোষেই এই ভয়ানক অন্যায় হলো মা, শুধু আমি এই দুর্ঘটনা ঘটালুম। নলিনীর সঙ্গে এতক্ষণ আমার এই কথাই হচ্ছিল, সে সমস্তই জানত, কিন্তু সে জানত নরেনই মনে মনে তোমাকে, কিন্তু নির্বোধ আমি সমস্ত ভুল বুঝে তোমাকে উল্টো খবর দিয়ে শুধু এই দুঃখ ঘরে ডেকে আনলাম। এখন বুঝি আর কোনো প্রতিকার? দেওয়ালের ঘড়িতে 3টে বাজিয়ে গেল। তিনজনেই স্তব্ধ হইয়া রহিলেন। তাহার কোরের মধ্যে বিজয়ের দুর্জয় দুঃখের বেগ ক্রমশ প্রশমিত হইয়া আসিতেছে অনুভব করিয়া দয়াল অনেকক্ষণ পরে আস্তে আস্তে তাহার পিঠের উপর হাত চাপড়াইতে চাপড়াইতে বলিলেন, এর কি আর কোনো উপায় হতে পারে না মা? বিজয় তেমনি মুখ লুকাইয়া রাখি ভগ্ন কণ্ঠে বলিয়া উঠিল, না না, মরণ ছাড়া আর আমার কোনো পথ নেই। দয়াল কহিতে গেলেন, ছি মা, কিন্তু বিজয় প্রবল বেগে মাথা নাড়িতে নাড়িতে কহিল, না না, এর মধ্যে আর কোনো কিন্তু নেই। আমি কথা দিয়েছি, বেঁচে থাকতে সে আমি ভাঙতে পারবো না দয়াল বাবু। মরতে না পারলে আমি। বলিতে বলিতেই আবার তাহার কণ্ঠ রোধ হইয়া গেল। দয়ালের গলা দিয়েও আর কথা বাহির হইল না। তিনি নীরবে ধীরে ধীরে তাহার চুলের মধ্যে শুধু হাত বোলাইতে লাগিলেন। পরেশের মা বাহির হইতে ছেলেকে দিয়ে বলাইল, মাঠান, বেলা 3টে বেজে গেল যে। সংবাদ শুনিয়া দয়াল অত্যন্ত ব্যস্ত হইয়া উঠিলেন এবং স্নানাহারের জন্য নির্বন্ধের সহিত পুনঃ পুনঃ অনুরোধ করিয়া তাহার মুখখানি তুলিয়া ধরিবার যত্ন করিতে লাগিলেন। পরেশ পুনরায় কহিল, তোমার জন্য কেউ যে খেতে পারছি না মাঠান। তখন চোখ মুছিয়া বিজয় উঠিয়া বসিল এবং কাহারও প্রতি দৃষ্টিপাত মাত্র না করিয়া ধীর পদে নিষ্ক্রান্ত হইয়া গেল। দয়াল কহিলেন, নরেন, তোমারও তো এখনো খাওয়া হয়নি। নরেন অন্যমনস্ক হইয়া কি ভাবিতেছিল, মুখ তুলিয়া কহিল, না, তবে আমার সঙ্গে বাড়ি চলো। চলুন বলিয়া সে দ্বিরুক্তি না করিয়া উঠিয়া দাঁড়াইল এবং দয়ালের সঙ্গে ঘর হইতে বাহির হইয়া গেল। সেই দিন সন্ধ্যা বেলায় আসন্ন বিবাহোৎসব উপলক্ষে কয়েকটা প্রয়োজনীয় কথাবার্তার পরে পিতা পুত্র রাসবিহারী ও বিলাসবিহারী প্রস্থান করিলে বিজয় তাহার পরিবার ঘরে প্রবেশ করিয়া আশ্চর্য হইয়া গেল। দয়াল এমনি তন্ময় হইয়া বসিয়াছিলেন যে কাহারও আগমন লক্ষ্য করিলেন না। তিনি কখন আসিয়াছেন, কতক্ষণ বসিয়া আছেন বিজয় জানিত না, কিন্তু তাহার সেই তদ্গত ভাব দেখি ধ্যান ভাঙিয়া কৌতূহল নিবৃত্ত করিতে তাহার প্রবৃত্তি হইল না। সে যেমন আসিয়াছিল তেমনি নিঃশব্দে চলিয়া গেল, কিন্তু প্রায় ঘণ্টাখানেক পরে ফিরিয়া আসিয়াও যখন দেখিতে পাইল তিনি একইভাবে বসিয়া আছেন, তখন ধীরে ধীরে সম্মুখে আসিয়া দাঁড়াইল। দয়াল চকিত হইয়া কহিলেন, তোমার জন্যই অপেক্ষা করছি মা। বিজয় স্নিগ্ধ কণ্ঠে বলিল, তাহলে ডাকেননি কেন? দয়াল কহিলেন, তোমরা কথা কইছিলে বলে আর বিরক্ত করিনি। কাল দুপুরবেলা আমার ওখানে তোমার নিমন্ত্রণ রইল মা। না মা, না, সে কিছুতেই হবে না। পাছে না বলে বিদায় করো, সেই ভয়ে এই পথ হেঁটে আবার নিজে এসেছি। কিন্তু দুপুর রোদে হেঁটে যেতে পারবে না বলে দিচ্ছি। আমি পালকি বেহারা ঠিক করে রেখেছি,
তারা এসে তোমাকে ঠিক সময়ে নিয়ে যাবে। বৃদ্ধের সকরুণ কথায় বিজয়ের চোখ ছলছল করিয়া আসিল। কহিল, একটা চিঠি লিখে পাঠালেও তো আমি না বলতুম না, কেন অনর্থক আবার নিজে হেঁটে এলেন? দয়াল উঠিয়া আসিয়া বিজয়ের একটা হাত চাপিয়ে ধরিয়া কহিলেন, মনে থাকে যেন। বুড়ো ছেলেকে কথা দিচ্ছ মা, না গেলে আবার আমাকে ছুটে আসতে হবে, কোনো মতেই ছাড়ব না। বিজয় ঘাড় নাড়িয়ে বলিল, আচ্ছা। কিন্তু এই আগ্রহাতি সহ্যে সে মনে মনে বিস্মিত হইল। একে তো ইতিপূর্বে কোনো দিনই তিনি নিমন্ত্রণ করেন নাই, তাহাতে শান্ত ভোজনের পরিবর্তে এই মধ্যাহ্ন ভোজনের ব্যবস্থা এবং প্রতিশ্রুতি পালনের জন্য এইরূপ বারংবার স্বনির্বন্ধ অনুরোধ কেমন যেন ঠিক সহজ এবং সাধারণ নয় বলিয়েই তাহার সন্দেহ হইল। আজ দুপুরবেলাও যে এই অকারণ নিমন্ত্রণের সংকল্প তাহার মনের মধ্যে ছিল না তাহা নিশ্চিত, অথচ ইহারই মধ্যে যানবাহনের বন্দোবস্ত পর্যন্ত করিয়া আসিতে তিনি অবহেলা করেন নাই। মনের অস্বস্তি গোপন করিয়া বিজয় ঈষৎ হাসিয়া জিজ্ঞাসা করিল, কারণটা কি শুনতে পাইনি? দয়াল লেশমাত্র ইতস্তত না করিয়া উত্তর দিলেন, না মা, সেটি তোমাকে পূর্বাহ্নে জানাতে পারবো না। বিজয় কহিল, তা না বলেন, নিমন্ত্রিতদের নাম বলুন। দয়াল কহিলেন, তুমি তো সবাইকে চিনবে না মা, তারা আমার ওই পাড়ারই বন্ধু। যাদের চিনবে তাদের একজনের নাম রাসবিহারী, অপরের নাম নরেন্দ্র। দয়াল চলিয়ে গেলে বিজয় বহুক্ষণ পর্যন্ত স্থির হইয়া বসিয়া মনে মনে ইহার হেতু অনুসন্ধান করিতে লাগিল। কিন্তু যতই ভাবিতে লাগিল, কি একটা অশুভ সংশয় মনের অন্ধকার নিরন্তর বাড়িয়েই চলিতে লাগিল। কিন্তু পরদিন বেলা 2:30 পর্যন্ত যখন পালকি আসিয়া পৌঁছিল না, বিজয় প্রস্তুত হইয়া অপেক্ষা করিয়া রহিল, তখন একদিকে যেমন বিস্ময়ের অবধি রহিল না, অপরদিকে তেমনি একটা আরাম বোধ করিতে লাগিল। পরেশের মা সঙ্গে যাইবে, এইরূপ একটা কথা ছিল। সে বোধ করিয়া এইবার লইয়া 10 বার আসিয়া কিছু খাইবার জন্য বিজয়কে পিড়াপিড়ি করিল এবং বুড়া দয়ালের ভীমরতি হইয়াছে কিনা এবং নিমন্ত্রণের কথা একবারে ভুলিয়ে গিয়েছে কিনা জিজ্ঞাসা করিল। অথচ লোক পাঠাইয়া সংবাদ লইতেও বিজয়ের সংকোচ বোধ হইতেছিল, কারণ সত্যিই যদি কোনো অচিন্তনীয় কারণে তিনি নিমন্ত্রণ করিবার কথা বিস্তৃত হইয়া থাকেন তো তাহাকে অপরিসীম লজ্জায় ফেলা হইবে। এই অভূতপূর্ব অবস্থা সংকটের মধ্যে তাহার দ্বিধাগ্রস্ত মন কি করিবে কিছুই যখন নিশ্চয় করিতে পারিতেছে না, এমন সময় পরেশ হাঁপাইতে হাঁপাইতে আসিয়া খবর দিল, পালকি আসিতেছে। বিজয় যখন যাত্রা করিল তখন বেলা অপরাহ্ন। রাসবিহারী তাহার জন্মজুর লইয়া অতিশয় ব্যস্ত। তাড়াতাড়ি পালকির পার্শ্বে আসিয়া সহাস্যে বলিলেন, দয়ালের হঠাৎ এমন লোক খাওয়ানোর ধুম পড়ে গেল কেন সে তো জানি নে। সন্ধ্যার পরে আমাকেও যেতে হবে বিশেষ করে বলে গেছেন, কিন্তু পালকি পাঠাতে রাত্রি করলে যেতে পারবো না, সে কিন্তু বলে দিও মা। দয়ালের বাটির দ্বারের উপর আম্র পল্লবের শাড়ি দেওয়া, উভয় পার্শ্বে জলপূর্ণ কলস। বিজয় বিস্মিত হইল। ভিতরে পা দিতে দয়াল গ্রামস্থ জন কয়েক ভদ্রলোকের সহিত আলাপ করিতেছিলেন। ছুটি আসিয়া মা বলিয়া তাহার হাত ধরিলেন। সিঁড়িতে উঠিতে উঠিতে বিজয় রুষ্ট অভিমানের সুরে কহিল, খিদে আমার প্রাণ বেরিয়ে গেল, এই বুঝি আপনার মধ্যাহ্ন ভোজনের নেমন্তন্ন? দয়াল স্নিগ্ধ কণ্ঠে বলিলেন, আজ যে তোমাদের খেতে নেই মা, নরেন তো নির্জীব হয়ে শুয়েই পড়েছে। আজ একটা দিনের জন্য অন্তত কানা ভট্টাচার্য মশাইয়ের শাসন মানতেই হবে যে।
দ্বিতলের সম্মুখের হলে বিবাহের সমস্ত আয়োজন প্রস্তুত রহিয়াছে। এগুলো কি ঠিক না বুঝিয়েও বিজয়ের নিভৃত অন্তর কাঁপিয়ে উঠিল। সে মুখ ফুটিয়ে জিজ্ঞাসা করিতে পর্যন্ত সাহস করিল না। দয়াল অত্যন্ত সহজভাবে বুঝাইয়া বলিলেন, সন্ধ্যার পরেই লগ্ন। আজ যে তোমার বিবাহ বিজয়া। ভাগ্যক্রমে দিনক্ষণ সমস্ত পাওয়া গেছে, না গেলেও আজই দিতে হতো, কিছুতেই অন্যথা করা যেত না। তা থাক, সমস্তই ঠিকঠাক মিলে গেছে। তাই তো কানা ভট্টাচার্য মশাই হেসে বললেন, এ যেন তোমাদের জন্যেই পাঁজিতে আজকের দিনটি সৃষ্টি হয়েছিল। বিজয়ের মুখ ফ্যাকাশে হইয়া গেল। কহিল, আপনি কি আমার হিন্দু বিবাহ দেবেন? দয়াল কহিল, হিন্দু বিবাহ কি বিবাহ নয় মা? কিন্তু সাম্প্রদায়িক মত মানুষকে এমনি বোকা করে আনে যে। কাল সমস্ত বেলাটা ভেবে ভেবেও এই তুচ্ছ কথাটার কোনো কুল কিনারা খুঁজে পায়নি, কিন্তু নলিনী আমাকে একটি মুহূর্তে বুঝিয়ে দিলে। বললে, মামা, তার বাবা তাকে যার হাতে দিয়ে গেছেন, তোমরা তার হাতেই তাকে দাও। নইলে ব্রাহ্ম বিবাহের ছল করে যদি অপাত্রে দান করো তো অধর্মের সীমা থাকবে না। আর মনের মিলই সত্যিকার বিবাহ। নইলে বিয়ের মন্তর বাংলা হবে কি সংস্কৃত হবে, ভট্টাচার্য মশাই পড়াবেন কিংবা আচার্য মশাই পড়াবেন, তাতে কি আসে যায় মামা? এত বড় জটিল সমস্যাটা যেন একেবারে জল হয়ে গেল বিজয়া। মনে মনে বল, ভগবান, তোমার তো কোনো অগোচর নেই। এদের বিবাহ আমি যে কোনো মতেই দিই না, তোমার কাছে যে অপরাধী হব না সে নিশ্চয়ই জানি। তবু বলল, কিন্তু একটা কথা আছে যে নলিনী, বিজয় যে তাদের প্রতিশ্রুতি দিয়েছেন, তারা যে তারই উপর নির্ভর করে নিশ্চিন্ত হয়ে আছেন, এ সত্য ভাঙবে কি করে? নলিনী বললে, মামা, তুমি তো জানো বিজয়ের অন্তর্যামী কখনো সায় দেয়নি। তার চেয়ে কি বিজয়ের বলাটাই বড় হলো? তার হৃদয়ের সত্যকে লঙ্ঘন করে কি তার মুখের কথাটাকেই বড় করে তুলতে হবে? আমি আশ্চর্য হয়ে বললুম, তুই এসব শিখলি কোথায় মা? নলিনী বললে, আমি নরেনবাবুর কাছেই শিখেছি। তিনি বারবার বললেন, সত্যের স্থান বুকের মধ্যে, মুখের মধ্যে নয়। কেবল মুখ দিয়ে বার হয়েছে বলেই কোনো জিনিস কখনো সত্য হয়ে ওঠে না। তবুও তাকেই যারা সকলের অগ্রে, সকলের ঊর্ধ্বে স্থাপন করতে চায়, তারা সত্যকে ভালোবাসে বলেই করে না, তারা সত্য ভাষণের দম্ভকেই ভালোবাসে বলে করে। একটুখানি চুপ করিয়া বলিলেন, তুমি নরেনকে জানো না মা, সে যে তোমাকে কত ভালোবাসে তাও হয়তো ঠিক জানো না। সে এমন ছেলে যে অসত্যের বোঝা তোমার মাথায় তুলে দিয়ে তোমাকে গ্রহণ করতে কিছুতেই রাজি হতো না। একবার আগা গোড়া তার কাজগুলো মনে করে দেখো দেখি বিজয়া। বিজয় কিছুই কহিল না, নিঃশব্দে নতমুখে কাঠের মতো দাঁড়াইয়া রহিল। নলিনী ভিতরে কাজে ব্যস্ত ছিল। খবর পাইয়া ছুটিয়া আসিয়া বিজয়াকে জড়াইয়া ধরিল। কানে কানে কহিল, তোমাকে সাজাবার ভাড়া নরেনবাবু আমাকে দিয়েছেন, চল। বলিয়া তাহাকে এক প্রকার জোর করিয়া টানিয়া লইয়া গেল। ঘণ্টা দুই পরে তাহাকে ফুল ও চন্দনে সজ্জিত করিয়া নলিনী বধূর আসনে বসাইয়া সম্মুখে বড় জানালাটা খুলিয়া দিতেই তাহার লজ্জিত মুখের উপর দক্ষিণের বাতাস এবং আকাশের জ্যোৎস্না যেন একই কালে তাহার স্বর্গত মাতা পিতার আশীর্বাদের মতো আসিয়া পড়িল। যিনি সম্প্রদান করিতে বসিলেন, শোনা গেল তিনি কোনো এক সুদূর সম্পর্কে বিজয়ের পিসি। একচক্ষু ভট্টাচার্য মশাই মন্ত্র পড়াইতে বসিয়া দাবি করিলেন, 2-3 পুরুষ পূর্বে তারাই ছিলেন জমিদার বাটির কুলপুরোহিত।
বিবাহের অনুষ্ঠান সমাধা হইয়া গিয়েছে, বরবধূকে তুলিবার আয়োজন হইতেছে। এমন সময় রাসবিহারী আসিয়া বিবাহ সভায় উপস্থিত হইলেন। দয়াল উঠিয়া দাঁড়াইয়া সসম্মানে অভ্যর্থনা করিয়া কৃতাঞ্জলি হইয়া কহিলেন, এসো ভাই, এসো। শুভকর্ম নির্বিঘ্নে শেষ হয়ে গিয়েছে। আজকের দিনে আর মনের মধ্যে কোনো গ্লানি রেখো না ভাই, এদের তুমি আশীর্বাদ করো। রাসবিহারী ক্ষণকাল স্তব্ধভাবে থাকিয়া সহজ গলায় কহিলেন, বনমালীর মেয়ের বিবাহটা কি শেষে হিন্দু মতেই দিলে দয়াল? আমাকে একটু জানালে তো এর প্রয়োজন হতো না। দয়াল থতমত খাইয়া কহিল, সমস্ত বিবাহই তো এক ভাই। রাসবিহারী কঠোর স্বরে কহিলেন, না, কিন্তু বনমালীর মেয়ে কি তার বাপের গ্রাম থেকে আজীবন নির্বাসন দুঃখ একবার ভেবে দেখলে না? নলিনী পাশেই দাঁড়াইয়াছিল। সে কহিল, তার মেয়ে তার স্বর্গীয় পিতার সত্যকার আজ্ঞাটাই পালন করছে, অনুষ্ঠানের কথা ভাববার সময় পায়নি। আপনি নিজেও তো বনমালী বাবুর যথার্থ ইচ্ছাটা জানতেন, তাতে তো ত্রুটি হয়নি। রাসবিহারী এই দুর্মুখ মেয়েটার প্রতি একটা ক্রূর দৃষ্টিক্ষেপ করিয়ে শুধু বলিলেন, বলিয়া ফিরিতে উদ্যত হইতেছিলেন। নলিনী আবদারের সুরে কহিল, বাহ, আপনি বুঝি বিয়ে বাড়ি থেকে শুধু শুধু চলে যাবেন? সে হবে না, আপনাকে খেয়ে যেতে হবে। আমি মামাকে দিয়ে কত কষ্ট করে আপনাকে নেমন্তন্ন করে আনিয়েছি। রাসবিহারী কথা কহিলেন না, শুধু আর একটা অগ্নিদৃষ্টি তাহার প্রতি নিক্ষেপ করিয়ে ধীরে ধীরে বাহির হইয়া গেলেন। নমস্কার। দত্তা। উপন্যাসটি আমি ধারাবাহিকভাবে পাঠ করে শোনালাম। আবার দেখা হবে আগামী পর্বে এটি নতুন গল্প নিয়ে। আজকের মতো নমস্কার।